এক নম্বর অঙ্ক কি বলছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। 55 বার ঘুরে যদি 77 মিটার পথ যায়, তাহলে 98 মিটার পথ যেতে ওই চাকা নিশ্চয়ই বেশি ঘুরতে হবে। তো চলো খাতা কলমে কি হচ্ছে দেখা যাক। নিজে করে এটা লেখাই হয়নি, তো অঙ্কটা আমি তুলেছি দেখো। তো মিটার, আগে এখানে মিটার রয়েছে, অঙ্কে বলছে কি প্রথম মিটার রয়েছে, তারপর এখানে কি রয়েছে মিটার রয়েছে, আর চাকার ঘূর্ণন বা চাকা 55 বার ঘুরছি, ঘোরার কথাটা একবার লেখা আছে আর মিটার কথাটা দুইবার লেখা আছে। তাহলে আগে লিখবো আমরা মিটার কথাটা, তারপর লিখেছি, তারপর লিখলাম আমরা চাকার অতিক্রান্ত দূরত্ব। এবার মিটার, তাহলে 77 মিটার পথ যায় 77 মিটার পথ যাচ্ছে 55 বার ঘুরে। কবার ঘুরে? 55 বার। তাহলে 55 লিখবো আমরা, 55 বার। তাহলে 98 মিটার পথ যেতে কতবার ঘুরতে হবে? তাহলে যেতে হলে বেশি পথ ঘুরতে হবে। অতএব দূরত্ব বাড়লে চাকার অতিক্রান্ত দূরত্ব বাড়বে। দূরত্ব বাড়লে চাকার অতিক্রান্ত দূরত্ব বাড়বে। অতএব উহাদের মধ্যে কি বলতে পারি আমরা? সর সম্পর্ক। অতএব উহাদের মধ্যে দুই দিকে যদি বাড়ে, এদিকে বাড়ছে ওদিকে বাড়ে, তাহলে সর সম্পর্ক। এদিকে বাড়ে, এটা কমা হলে ব্যস্ত, কমা বাড়া হলে ব্যস্ত। তো দূরত্বর সঙ্গে বা উহাদের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিকটা করবো না, সরল সম্পর্কটাই করি, সরল সম্পর্ক। দেখো 77 মিটার পথ যায় এতটা বার ঘুরে, তাহলে 77 মিটার পথ যায় 55 বার ঘুরে। 77 মিটার পথ যায় 55 বার ঘুরে। একটি গাড়ির চাকাকে 55 বার ঘুরতে হয় 77 মিটার পথ যেতে। তাহলে 1 মিটার পথ যেতে নিশ্চয়ই কম ঘুরতে হবে, তাহলে কম বোঝালে এটা চলে যাবে ভগ্নাংশে। কম হলে থাকলো এটা 55 আর এটা চলে যাবে নিচে বা ভগ্নাংশে, এতবার ঘুরে। তাহলে আমাদের 77-এর কার্য হয়ে গেল, পড়ে আছে কি 98। তো 98 মিটার, তাহলে 1-এর চাইতে 98 বেশি, তাহলে বেশি পথ যেতে বেশি ঘুরতে হবে। এখানে যেটা ছিল সেটা লিখে দাও, 55/77 লেখা হলো। তারপর কি রয়েছে এখানে? 98। তাহলে বেশি হলে গুণে চলে যাবে, কোথায় গুণে বা উপরে চলে যাবে, এটা উপরে থাকলো। এটা কাটবে 5 11 55, 5 11 55, 7 11 77। তো 7 দিয়ে কাটলাম, এখানে 5 11 55, 7 11 77। এবার 7 14, 7 থেকে 7, 7 14 98, 5 14 কত হলো? 70, 5 14 70 উত্তর হয়ে গেল। তাহলে লিখতে হবে
ওই পথ যেতে চাকাটিকে আর 70 বার ঘুরতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। অতএব তবে তবে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো। দীপ্তক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 366 দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যায়? প্রত্যেক সপ্তাহে মানে 7 দিন, 7 দিনে শিখতে যায় কদিন? একদিন। তাহলে 364 দিন বেশি কদিন যাবে? বেশি যাবে। তো করো, চলো করি। প্রত্যেক সপ্তাহ মানে কি? প্রত্যেক সপ্তাহ মানে সাঁতার শেখার দিন, দিন সংখ্যা লিখবো দিন, আর এখানে সাঁতার শেখার দিন লিখবো। সাঁতার শেখার দিন। তো প্রত্যেক সপ্তাহ মানে কি? তাহলে 7 দিনে, সপ্তাহ মানে 7 দিন, 7 দিনে সাঁতার শিখতে চাই কদিন? দীপ্তক 7 দিনে একদিন সাঁতার শিখতে চাই। তো 364 দিনে সে কদিন সাঁতার শিখতে যাবে? নিশ্চয় বেশি। দিন সংখ্যা বাড়লে কাজের পরিমাণও বাড়বে। সাঁতার শেখার পরিমাণও কি হবে? বাড়বে। তো লিখো দিন সংখ্যা বাড়লে সাঁতার শেখার পরিমাণ বাড়বে। উহাদের মধ্যে সরল সম্পর্ক। উহাদের মধ্যে সরল সম্পর্ক। অতএব বলতে পারি দীপ্তক, ছেলেটার নাম কি? দীপ্তক পয়তযুক্ত আকার কয়রে। দীপ্তক 7 দিনে সাঁতার শেখে একদিন। দীপ্তক 7 দিনে সাঁতার শেখে এক দিন। 7 দিনে সাঁতার শিখে একদিন। তাহলে একটা আমরা সংখ্যায় লিখব, এক দিন। তাহলে একদিনে সাঁতার শেখে নিশ্চয়ই কম, তাহলে কম হলে ভাগে যাবে এটা। আর 364 একের চাইতে বেশি বড়। 364 দিনে সাঁতার শেখে, তাহলে এখানে 1/7 হলো গুণিত, তাহলে বেশি হলে কি হয়? গুণে চলে যাবে বলেছিলাম। তো 364, তো 5 7 35, তো 5 পেলাম, থাকছে 1 আর 4 14, 7 দুগুণে 14, তো 52 দিন, 52, তো 52 দিন। তো দীপ্তক 364 দিনে সে সাঁতার শিখে 52 দিন। তাই হচ্ছে উত্তর আমাদের। নেক্সট অঙ্ক চলো কি বলছে দেখো। কি বলছে এখানে যে কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দিস্তায়
24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে? তো আমরা এখন হিসাব করব। এখানে কাগজের কথা বলা হয়েছে, এখানে কাগজের কথা বলেছে, দিস্তার কথা শুধু এক জায়গায় বলেছে, যে প্রত্যেক দিস্তা, এই কথাটা এক জায়গাতেই রয়েছে। তো আমরা আগে কি করব, আমরা কাগজ আগে লিখব। কাগজ লেখা হয়ে গেছে আমাদের, কাগজ। তাহলে প্রত্যেক দিস্তা মানে কি? একটি দিস্তা। প্রত্যেক দিস্তা মানে একটি দিস্তায় কাগজ রয়েছে কটি? 24টি। একটি দিস্তায় কাগজ রয়েছে কটি? 24টি। তাহলে 120টি কাগজে কত দিস্তা হবে, বা কত দিস্তা কাগজ প্রয়োজন হবে? কত দিস্তা কাগজ কিনবে? অতএব কাগজের পরিমাণ বাড়লে দিস্তার পরিমাণ বাড়বে। কাগজের পরিমাণ বাড়লে দিস্তার পরিমাণ বাড়বে। উহাদের মধ্যে সরল সম্পর্ক। উহাদের বলতে কাগজ এবং দিস্তা, উহাদের মধ্যে সরল সম্পর্ক। সরল কেন? এদিকে বাড়ছে মানে ওদিকে বাড়বে, সরল সম্পর্ক। 24টি কাগজে দিস্তা হয় একটি। লিখবে এখন 24টি কাগজে দিস্তা হয় একটি। তো একটি কাগজে দিস্তা হয়, দিস্তা কত হবে? কম হবে। কম মানে কি? এটা থাকবে উপরে আর চলে যাবে এই বাম দিকে, চলে যাবে ডান দিকে ভাগে। এবার আমাদের এই 24 লাইনটা কমপ্লিট। এর কি লিখবো আমরা? 120 লাইনটা বাকি আছে। তো 120টি কাগজে দিস্তা হয় কটি? যেটা ছিল সেটা লিখো। ওপরে 1/24, আর একের থেকে 120 বেশি, তাই 120 আমরা ওপরে গুণে দেবো উপরে। তো 5/24 24, 5/24 120, 5 একে 5, 5 একে 5। আমরা কি লিখতে পারি? 5টি। অতএব কবিতার 5 দিস্তা কাগজের প্রয়োজন। অতএব কবিতার 5 দিস্তা কাগজ প্রয়োজন। হয়ে গেল। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলছে। এক ডজন ডিমের দাম 48 টাকা। 32টি ডিমের দাম কত হবে? এখানে ডিমের সংখ্যা বলেছে, এখানে টাকা বলেছে, এখানেও ডিমের সংখ্যা বলেছে। 1 ডজন মানে ডিমের সংখ্যা, 1 ডজন মানে কি 12টি, আর এখানে 32টি ডিমের দাম কত? তাহলে ডিম আর ডিম আগে আছে, টাকা পরে আছে। ডিম আর ডিম এই সংখ্যাটা বেশি আছে, তাই এটাকে লিখতে হবে আগে। এটা সংখ্যাতে 2 জায়গায় বলা আছে, আর এটা উপর আছে 1 জায়গায়। তো চলো নেক্সট কি বলছে। 4 নম্বর 4 দাগের অঙ্ক কি বলছে দেখো। বলছে 1 ডজন, এ লিখবো ডিম, আর ডান দিকে লিখবো টাকা। তো ডজন মানে 12টি, তো 12টি ডিমের দাম কত বলেছে এখানে? 1 ডজন ডিমের দাম অঙ্কে বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত? তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। তো 32টি ডিমের দাম কত? অতএব আমরা বলতে পারছি
ছিল 12 হয়ে গেল 32, তার মানে বেশি বাড়ছে। ডিমের পরিমাণ বাড়লে মূল্যও বাড়বে। ডিমের পরিমাণ বাড়লে মূল্য বাড়ে। অতএব উহাদের বলতে কাদের? ডিম এবং টাকা, উহাদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম নিশ্চয়ই কম হবে, তো কম হলে ভাগে চলে যাবে, 48 থাকলো এখানে, আর এই 12 চলে যাবে কোথায়? ভাগে। টাকা। তবে 32টি ডিমের দাম কত হবে? 32টি ডিমের দাম 48/12 থাকলো এখানে, নিচে ছিল 12, তো 12 থাকলো, আর এই যে চলে এলো 32। 32টা ডিমের দাম বেশি হবে, একের থেকে 32 বেশি হলে গুণে চলে যায়, বেশি হলে গুণে। তো 32কে কাটবে, কিভাবে কাটবে? তো 4 দিয়ে কাটো এটাকে, 4 12 48, 4 12 12কে 12, 4 12 48, 4 32 কত হয়? তো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 3 4 12, 128 টাকা। 128 টাকা। অতএব 32টি ডিমের দাম, 32টি ডিমের দাম 128 টাকা। আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে। তো একটি কাজ 5 ঘন্টা করে করছিল, একজন সময় লাগছে 30 দিন। তো 6 ঘন্টা করে করলে সময় কম লাগবে। তো কাজের পরিমাণ বাড়লে দিনের সংখ্যা কি কমে, কমে, মানে কি ব্যস্ত সম্পর্ক হবে। এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। অঙ্কটা ভুল হয়েছে, এটা বাদ যাক। তো নির্দিষ্ট কাজে সময় বাড়ছে 5 থেকে 6 ঘন্টা, মানে বেশি সময় বাড়লে দিন সংখ্যা কি হবে? কমবে। অতএব ওদের মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত। তো 5 ঘন্টা করে একটি কাজ শেষ করে 30 দিনে। কতদিনে? 30 দিনে। তাহলে 1 ঘন্টা করে একটি কাজ শেষ করে কদিনে? তাহলে বেশি, তাহলে কম। 5 ঘন্টা করে লাগছে 30 দিন, তো 1 ঘন্টা করে লাগলে তো অনেক বেশি লাগবে সময়। তাহলে মানে কি বেশি হলে কি গুণে চলে যাবে এটা। তো 30 গুণিত 5 দিন। এবার 1 থেকে 6 বেশি, তো 6 লিখলাম এখানে। 6 ঘন্টা করে কাজ, 6 ঘন্টা করে একটি কাজ শেষ করে, যেটা ছিল সেটা লিখলাম এখানে। 30 গুণিত 5, আর এই 6 চলে যাবে কোথায়? তাহলে 1 থেকে 6 বেশি হলে বোঝাবে গুণে চলে যাবে, গুণে না ভাগে। কম সময় লাগবে। 1 ঘন্টা করে লাগছিল বেশি সময়, 6 ঘন্টা করে কাজ করলে সময় লাগবে কম মানে ভাগে। 5 6 30, 6 1 6, 5 6 30, তো 5 5 25 দিন হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই। পার্ট 2 লাগে কিনা। আর যদি তোমাদের এই অঙ্কগুলো দেখে বুঝে কোথাও অসুবিধা হয়, তো আমাকে কমেন্টে জানাবে।
অবশ্যই আমি তার রিপ্লাই দিব এবং সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্ক এটা, 2 নম্বর, 4 নম্বর।